ব্যঞ্জন উচ্চারিত হয় স্বরধ্বনির মতো। এই পর্যন্তই, নমস্কার। অধ্যাপক পালকে তার এই মনোজ্ঞ আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আমরা মাননীয় বক্তার অনুমতি নিয়ে এবার কিছু প্রশ্ন এখন নিতে পারি। প্রশ্ন ছিল, এতগুলো প্রশ্ন করলে সময় চলে যাবে। আমার তিনটে স্পেসিফিক প্রশ্ন ঠিক না, একটা মন্তব্য আছে। প্রথম মন্তব্য হচ্ছে যে যদি আপনি পরবর্তী স্লাইডে ওটাকে চেঞ্জ করে ফেলেছেন, সেই জন্য কিছুটা হয়তো এই মন্তব্যটা গুরুত্ব হারাবে, তবু আমি বলছি ওই মানে স্বরধ্বনি, বাংলা স্বরধ্বনিগুলো যখন আপনি প্রথমে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়েছেন, আমার মনে হয় মানে ত্রিভুজাকৃতির রিপ্রেজেন্টেশনটায় আমার কিঞ্চিত আপত্তি আছে। এই কারণে, কারণ ওই আমরা যখন ভাওয়েল কোয়াড্রিল্যাটারাল আঁকি তখন কিন্তু ওটা ঠিক সংখ্যাটাকে নির্দেশ করার জন্য কিন্তু করা হয়। সংখ্যাটা মানে ধরুন আমাদের ট্রায়াঙ্গুলার কি পেন্টাগনিক কি সেপ্টাগনিক, সাধারণত দেখবেন বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইন্টারেস্টিং একটা ইউনিভার্সাল ফিচার, যে ভাওয়েলের নাম্বারটা ম্যাক্সিমাম সব ল্যাঙ্গুয়েজে না, একটা মানে খুব বড় সংখ্যক ভাষায় শতাংশে সাধারণত বিজোড় সংখ্যা হয়, 3, 5, 7, 9 এইভাবে অনেক ল্যাঙ্গুয়েজই পাওয়া গেছে। এখন আমরা যখন ওই ছবিটা আঁকি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইন্ডিকেট করি, এটাকে আমরা আমাদের ভাষায় বলি ধরুন স্বর উচ্চারণের স্থান বা ভাওয়েল স্পেস। সেই জন্য তলার দিকে যদি আপনি ত্রিভুজ আঁকেন, ওটা একটা জায়গায় তো আপনার একটা শীর্ষ মানে ভার্টেক্স তৈরি করবে। ওই ভার্টেক্সটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়াটা উচিত নয়, এই কারণে কারণ ওটা অ্যাকচুয়ালি ওপরের দুটো প্যারালাল লাইন হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ একটা ইন্ডিকেট করে ওপরের ম্যাক্সিমাম পেরিফেরি, আর তলারটাকেও ইন্ডিকেট করে পেরিফেরি। মোদ্দা কথা, একটাকে ইন্ডিকেট করে আপনার রুফ অফ দ্য মাউথ, একটা ইন্ডিকেট করে টান। সুতরাং সেই হিসেবে আমার ধারণা ত্রিভুজাকৃতির ওটা থেকে বোধহয় আপনি পরবর্তীকালে ভাওয়েলগুলো রিপ্রেজেন্টেশনের সময় যে স্ট্যান্ডার্ড এটা এঁকেছেন সেটাই বোধহয় হওয়াটা বাঞ্ছনীয় বলে এটা আমার আপনার কাছে মানে একটা অনুরোধ। আমি এখানে একটা কথা বলি, আপনি যেটা বলছেন সেটা একদমই ঠিক, যার জন্য আমি পরে ওইভাবে এঁকেছি। বাংলার ক্ষেত্রে সেটা খানিকটা অবান্তর হতো, কারণ বাংলাতে সত্যি তলার থেকে দুটো স্বর আসে না, সেই জন্য বাংলার ক্ষেত্রে আমি না বাংলার জন্য না, ওই ছবিটা তো এটা একটা ইউনিভার্সাল স্পেসকে ইন্ডিকেট করে। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য স্পেসিফিক কিছু নয় যে ফরাসির জন্য চিত্রটা আলাদা হয়ে যাবে কি ইংরেজির জন্য চিত্রটা আলাদা। না, মানুষের মুখ, হ্যাঁ মানুষের মুখের উচ্চারণ তো ভাওয়েল স্পেস যেটা, সেই হিসেবে আমি বলেছি। আরো অনেকগুলো ছিল কিন্তু সবগুলো স্লাইড তো আমার খেয়াল নেই। আর যেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি সেটা হচ্ছে আপনি পর্তুগিজের ক্ষেত্রে দেখালেন যে ওদের একমাত্র ওই নেজালাইজেশনটা ইন্ডিকেট করার একটা বললেন না একটা চিহ্ন ইউজ করে, কিন্তু পরে বললাম ওই চিহ্নটা যেটাকে আমি টিল্ডে বলি সেটা তো স্ট্যান্ডার্ড আইপিএস সিম্বলে ইউজ হয়। মানে আমার ধারণা ওটা কি ওরা মানে ধরুন ওটা তো আমরা ইংরেজিতেও অনেক সময় কিন্তু ওটা ইউজ করে দিতে পারি, আমাদের ইংরেজি বর্ণমালার মধ্যে হয়তো ঢোকেনি, কিন্তু আমি বলতে চাইছি ওটা কি পর্তুগিজের স্পেশাল বলে আপনি অবজার্ভ করেছেন না সামহাও ওরা স্ট্যান্ডার্ডাইজ সিম্বলটা কি ইউজ করে দিচ্ছে? পর্তুগিজে বহুকাল ধরে ব্যবহার হতো। পর্তুগিজের 16 শতাব্দীর পর্তুগালের বিখ্যাত কবি, পর্তুগালের জাতীয় কবি যাকে বলা হয় তার নাম হচ্ছে লুইস কামোয়েস। কামোয়েস হচ্ছে MO এর উপরে, এটা 16 শতাব্দী। আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন ছিল বোধহয়, আমি স্লাইডটা ভুলে গেছি, যদি পরে মনে হয় আমি আপনাকে বলবো, ঠিক আছে? যদি আপনি চান আমি স্লাইডে আমার উল্টো দিকে যেতে পারি। হ্যাঁ উল্টো দিকে যেতে পারি, যদি একবারে সন্ধির স্লাইডের জায়গাটা যান, যেখানে ওই মানে এ এবং এ ওই ও অনেকগুলো আগে, হ্যাঁ এইখানটায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন আমরা যদি এই যে আপনি বলেন না যে আমাদের সন্ধি থেকে তো আমরা অনেকগুলো জায়গায় উচ্চারণের মানে প্রাচীন উচ্চারণের একটা সূত্র খুঁজে পেতে পারি। এখন এই প্রাচীন উচ্চারণের সূত্রটা ধরুন আমরা মানে বেদিকে একটা মানে ঋগ্বেদে অনেকগুলো জায়গাতে একই শব্দ দেখা যাচ্ছে কখনো মানে আমরা যদি বাংলা বর্ণয় দিয়ে ওটাকে, আমি তো মানে বৈদিক উচ্চারণ করে দেখাতে পারবো না, কিন্তু ওই বৈদিক শব্দগুলোর জোড় যদি দেখা যায় যে ওগুলো যদি দুভাবে লেখার একটা প্রবণতা হচ্ছে, মানে একবার আমার ধরুন শ্রেষ্ঠ, এইটা একবার বেদে লেখা হচ্ছে একার দিয়ে, আর একবার কিন্তু ওইটা লেখা হচ্ছে ঐকার দিয়ে, মানে শ্রেষ্ঠ জাতীয়, ঠিক আছে? এইবার তার মানে এই যে এ এবং ওই এই যে দুটোর মধ্যে ভ্যারিয়েশন, এইখানে যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে ওই এটা অ্যাকচুয়ালি কিন্তু অ প্লাস ই হ্রস্ব যৌগিক স্বর,
আর শ্রৈষ্ঠ যেটা যেটা অরিজিনালি ওই দেখাচ্ছে মানে আমাদের এখনকার এতে ওই, সেটা কিন্তু দীর্ঘ যৌগিক স্বর, মানে সংস্কৃতই যৌগিক স্বরের আবার হ্রস্ব দীর্ঘ দুটো ভাগ ছিল, কিন্তু ওকে কিন্তু হ্রস্ব যৌগিক স্বর ধরা হয়, কারণ ইন্দো ইরানীয় বা আমাদের করসপন্ডিং যে খুব দুটো যে কাছে সহোদর ভাষা আবেস্তান এবং ওল্ড ভার্সন, আবেস্তায় তো বিশেষ করে হ্রস্ব এবং যৌগিক মানে হ্রস্ব যৌগিক এবং দীর্ঘ যৌগিকের কিন্তু একটা প্রবণতা ছিল। সেই হিসেবে দেখতে গেলে আমরা যদি আপনি যে সিদ্ধান্তটা দিয়েছেন যে এ ছিল অয়, আমার বক্তব্য এটা কি ঠিক না, এ কে অ প্লাস ই ওই ধরাটাই ঠিক না। আমার মতে অয়টাই হচ্ছে ঠিক। তার কারণ হচ্ছে যখন একটা জিনিসের মধ্যে আচ্ছা, একটা জিনিস এর থেকে বোঝা যাচ্ছে, আপনি যে উদাহরণটা দিলেন তার থেকে, যে এ এবং ওই এর মধ্যে গুলিয়ে যেত লোকে, তাই তো? এই যে আমি দেখাচ্ছি, না না গুলিয়ে যেত না, মানে ব্যাপারটা হচ্ছে মানে যেটা আছে ওখানে সেটা হচ্ছে যে মানে প্রকারভেদে দু ধরনের উচ্চারণই সম্ভব। ওকে, প্রকারভেদকে আমি বলছি গুলিয়ে যাওয়া। ঠিক আছে, মানে কথা হচ্ছে যে একই শব্দকে দুভাবে লেখা হতো, এটা তো। এখন এই ধরনের উদাহরণ প্রাচীন বাংলায় প্রচুর পাওয়া যায়। যেমন অন্ধকার লিখেছে লোকে, যেটাকে আমরা এখন বলি অন্ধকার, তাই তো? তার কারণ কি? কারণ প্রাচীন বাংলাতে তখনও বাংলার এখনকার যে অ উচ্চারণ, এটা মানে ধরুন ত্রয়োদশ শতাব্দীতে এই অ উচ্চারণ তখনও প্রতিষ্ঠিত হয়নি। তখনও অ বর্ণটা ছিল হ্রস্ব আয়ের মতো। সেই জন্য এখন কোনটা হ্রস্ব, কোনটা কতটা হ্রস্ব, কতটা দীর্ঘ, এটা লোকের কানের কাছে কতটা, এর তো কোনো মাপবার তো নেই, উপায় নেই। কাজে কানের কাছে একরকম ঠেকতে পারে, সেই জন্য দুটো একই রকম ঠেকতো, যার জন্য ওই গন্ডগোলগুলো হতো। যেমন আমরা এখন বানানে সবসময় হ্রস্বই দীর্ঘই ভুল করি, কেন? তার কারণ হচ্ছে হ্রস্বই দীর্ঘের কোনো তফাৎ আমরা দেখি না, তাই তো? তা কাজেই সেই ক্ষেত্রেও এখানে মনে হয় যে এই যে একই বানান একার দিয়ে এবং ওইকার দিয়ে লেখা হচ্ছে, তার কারণ হচ্ছে যে একটা আর একটা দীর্ঘ রূপ, এবং সেই জন্যই এটা লোকের কানে, এটা অনেকের কাছে এটা দীর্ঘ মনে হতে পারতো, অনেকের কাছে এটা হ্রস্ব মনে হতে পারতো, যার জন্য দুরকম ভাবেই লেখা হতো। কাজে সেই ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি সিদ্ধান্তটা দিয়েছেন এ ছিল অয়, এটা আমি বলছি দেখুন, একে আমরা, আপনিও তো ভালো করে জানেন, আমরা বলি সন্ধ্যাক্ষর, মানে সন্ধি অক্ষর, মানে এটা অ্যাকচুয়ালি দুটো অ এবং ই, আর অ এবং উ এই দুটো সন্ধির ফলে কিন্তু এই দুটোর মানে সন্ধি, মানে এই দুটো মানে এইটা যে যৌগিক, তার একটা বোঝার বড় উদাহরণ হচ্ছে যে এদের দুটো স্বরধ্বনি সন্ধির ফলে এটা তৈরি হচ্ছে, তার মানে ওদের উচ্চারণের মধ্যেও কিন্তু ওই দুটো লুকিয়ে আছে। সেই যদি হয় তাহলে এটাকে আপনি অয় ধরাটাই তো শ্রেয়। আপনি অয় ধরলে তো তাহলে আবার পরবর্তীকালে আর একটা স্বর, যেটা আমরা সংস্কৃতে গুণবৃদ্ধি বলি, সেখানে গুণবৃদ্ধি মানে সংস্কৃত স্বরধ্বনির গুণ বৃদ্ধির ব্যাপারটা চলে আসবে। তখন তো সেটা আরেকটু পরবর্তীকালে, মানে ধরুন আমি যদি বলি সন্ধি, যে ধরুন মানে আমি এই মুহূর্তে উদাহরণটা মনে করতে পারছি না, মানে আরো সন্ধি হতে কিন্তু মানে এ থেকে আবার অয় হতে পারে। আমি বলে দিচ্ছি আপনাকে, নে যুক্ত অনম, নয়নম, নে যুক্ত নয়ন, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। তখন তো ওখানে এর পরে যখন অটা আসছে, মে প্লাস অন, তখন কিন্তু ওইখানে ওই গুণবৃদ্ধির ফলে কিন্তু অয়টা আসছে। তাহলে আপনি ওটাকে যদি অয় ধরেন, তাহলে আগের নের এটাকে আবার অয় ধরলে তো না, ওখানে অয় যখন হচ্ছে তখন এই অয়টা ইয়াটা হসন্ত ছিল, সেইটা পরের অয়ের সঙ্গে যোগ হচ্ছে, যার জন্য নয়নম হচ্ছে, মানে নয় অনম, নয়নম, নয়নম, এই হচ্ছে, এটা হচ্ছে। না আছে, বলছি যে শোনা যাচ্ছে? খুব ভালো, মানে আপনার তো বহু লেখা আমরা পড়ি, যেমন ওই ধারাবাহিকভাবে লিখতেন যখন, খুবই ইন্টারেস্টিং থাকতো। আমার একটা অনুরোধ আছে সাথীদের কাছে, একটু ফন্ট নিয়ে যদি ওনার একটা অনুষ্ঠান করা যায়, কারণ এখন এই যে ইউনিকোড যে জিনিসটা এসছে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আর আমি যতদূর জানি, মনে আছে আমার, পলাশবাবুরা এখন যে ইউনিকোডের যে ইয়েটা আসছে তার অনেক আগে থেকে ওনারা ইউনিক্সে বা লিনাক্সে একটা ইয়ে করতেন। আমার বন্ধু বান্ধবদের কাছে শুনেছি যে আপনারা ছিলেন ওর মধ্যে ওই ইয়েতে। তা এখনকার যে ইউনিকোড, মানে এটা খুব ইন্টারেস্টিং, মানে আমরা যে এখন লিখি যে জিনিসটা, আমরা যত সোজা ভাবি, ইউনিকোডে বিভিন্ন ভাষায় এখন ইউনিকোডে লেখা হয়, যে মানে যেটা কম্পিউটার বুঝতে পারে, সেইটাকে যদি একটা অনুষ্ঠানে করা যায়, কারণ উনি তো একদম কোর ফিজিক্সের লোক, বা উনি এই কাজটা ভীষণভাবে করেছেন,
তাহলে আমাদেরও একটু খুব ইন্টারেস্টিং এই একটা ইয়ে, আমরা অতটা জানিও না, তাহলে সবার জন্য বোধহয় এটা খুব একটা ভালো একটা জিনিস হবে। ইউনিকোড বানানোর জন্য আমি আর আমার চেয়ে অনেক ভালো লোক না, না। চিনি, আমি তাদের কথা বলতে পারি। ঠিক আছে, সেটা ঠিক আছে, হ্যাঁ, কথা, সেটা- আপনি কিন্তু হ্যাঁ, বলবেন, ইউনিকোড আমার নিয়ে- মনে হয় এটা নিয়ে একটা আলোচনা ইউনিকোড নিয়ে করলে, একটা আলোচনা কারণ হতে এখন পারে। আমরা হরফ জিনিসটা এখন তো আর হাতে কেউ আর লেখে না, কি বাংলায় কি ইংরাজি সব ভাষাই লোকে এখন চেষ্টা করে যে আমরা যখন এখন হোয়াটসঅ্যাপে লিখি বা ফেসবুকে লিখি, সবসময় আমরা কিন্তু এই বাংলাতেই লিখি, বিভিন্ন রকম সফটওয়্যার আছে, আমি হাতে লিখি কেবল যখন বাজারে বেরোই তার আগে ঠিক, আমি ঠিক। গিন্নিকে জিজ্ঞেস করি কি কি আনতে হবে, তখন অনেক একদম। সময়- কিন্তু এই যে এটা লিখছি আমরা, যে যত সোজা ভাবে ভাবছি জিনিসটা হয়তো বা সত্যি অত সোজা নয়, অনেকগুলো ক্রম বিবর্তনের মাধ্যমে এই জায়গাটায় আজকে পৌঁছেছে। এই জিনিসটা যে আজ থেকে 20 বছর আগে ওনারা করতেন, এটা তখন এত সোজা ছিল না, তখন ওইটা ওই ইউনিক্স বা লিনাক্সে এরকম লিখে সেটাকে কম্পাইল করতে হতো, করে টোরে সেটাকে ইয়ে করা হতো। এবং সেই জিনিসটা নিয়ে যদি আমরা একটা সেশন করতে পারি, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সুকান্ত দা কিছু মাইকটা আমি বসেই বলছি একটু প্রস্তুত আমারও অনেকই মনে হচ্ছে সুনন্দনের মতো, তবে ভাষাবিদের মতো অতটা প্রত্যয়ের সঙ্গে সেগুলো আমি এখন করে আমি দুটি কথা তুলতে চাই। একটা হচ্ছে ওই ভোকালিক কনসোনেন্স, যেটা তুমি বলছো স্বরলক্ষণাক্রান্ত ব্যঞ্জন, আচ্ছা আক্রান্ত কেন জানি না, বোধ হয় সেটা স্বরলক্ষণাত্মক বললে হয়তো, সেটা আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলায় অন্তত দু একটি একটা ক্ষেত্রে তো মনে হচ্ছে যখন বিজ্ঞ যোগ্য এই শব্দটা বলছি, এবং শেষের অক্ষরটা কিন্তু এক নয়, এক জায়গায় এক জায়গায় ম, কিন্তু ওই যে ধ্বনিটা, ওটা কি একটা মানে ভোকালিক কনসোনেন্ট হিসেবে আমরা দেখতে পারি? মনে হয় না? ওটা তো যখন উচ্চারণ করছি ওটা কিন্তু দীপ্ত হয়ে যাচ্ছে, দীপ্ত হয়ে যাচ্ছে। দীপ্ত হয়ে যাচ্ছে। দীপ্ত হচ্ছে, হ্যাঁ। উচ্চারণে কিন্তু ওটা দীপ্ত রূপ। দীপ্ত। মানে লিটল যদি তুমি ধরো তাহলে এটা কেন লিটলে ধরো? যেটা আছে পিওর সিলেবিক কনসোনেন্ট, যেটা সিলেবিক কনসোনেন্ট বলে। আচ্ছা, সিলেবিক বা ভোকালিক দুটোই বলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তো না পারি। আরেকটা হচ্ছে, এটা হয়তো আমি দেখতে ভুল করেছি, যে তুমি যেগুলো ওই যোগ্য স্বরবর্ধর কথা যেগুলো বলছো ডিফথংস, সেগুলো তুমি নিজে দু একটা উদাহরণ দিয়েছো, যেমন দিয়ে বা ধোয়া, কিন্তু পরে যখন তুমি একটা ছক করে দেখালে ওই সেখানে ওই ইয়েগুলো ছিল কি? ও তাহলে ভুল হয়েছে, ওইখানে বোধহয় কতগুলো ফাঁক রয়ে গেছে। হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে, তবে হ্যাঁ ঠিক আছে, ওইটা ডিটেলে ভুল থাকতে পারে, কিন্তু এর মধ্যে নির্যাসটা হচ্ছে এই যে সবগুলো হয়। আপনি কি ওটা 17টা ধরে করেছিলেন? আমার তো কাউন্ট করা হলো না। আমার ধারণা মোহাম্মদ আব্দুল হাই বলেছেন 19টা। আব্দুল্লাহ তো 19 31ও বলেছিলেন, দুটো দলে মানে ও তো 17 থেকে 31 অবধি ভ্যারি করে। সুনীতিও 25টা বলেছিলেন। শুনিতেও 25টা বলেছিলেন, হ্যাঁ কেউই 49টা বলেন না 49। হ্যাঁ সুকান্ত দা ঠিকই বলেছেন, এখানে ই এটা নেই না, কিন্তু ও না 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 না, আমি ব্যাপারটা বলি, এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ই এ যখন হচ্ছে তখন ওই এটা অর্ধস্বর হচ্ছে না, ফলে এটা যৌগিক স্বর হচ্ছে না, ওটা দুটো সত্যি মানে সন্নিহিত দ্বিস্বর হচ্ছে, হ্যাঁ মানে দি এ, হ্যাঁ এই অর্থে, এই জন্য এটা নেই আর কি। আমার একটা এমনি প্রশ্ন আছে, এটা কি প্রশ্ন আপনাকে আমি জানতাম, এটা দেখতে আমিও পড়ে, মানে এটা ফোনেটিক্সটা একটু পড়াই, তো পড়াতে গিয়ে এই প্রশ্নটা অনেক সময় মাথায় আসে। খুব সাধারণ, দেখুন কতগুলো অত্যন্ত সাধারণ জায়গা নিয়ে আমরা কিন্তু এখনো অনেক প্রশ্ন আমাদের মধ্যে রয়ে গেছে। যে আচ্ছা আপনি এটা কিন্তু আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলছি, মানে এটা কিন্তু ধরে নিয়ে কোনো মানে কোনো বিশেষজ্ঞের আলোচনা না, এমনি আপনি আপনার মতে বাংলা বর্ণমালা একদম পিওর যেটা আমরা বলি অ্যালফাবেট, বর্ণমালায় আপনি অক্ষরের সংখ্যা কটি ধরবেন? 50 না 51 না 52? আমি সরাসরি উত্তর দিতে পারবো না, এরকম আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে যেগুলো উত্তর দিতে গেলে আমার সবসময় গুনতে হয়, তাদের মধ্যে কিছু কিছু পরিবারের সদস্য সংখ্যাও তার মধ্যে পড়ে, জিজ্ঞেস করে যে অমুকের কতজন মামা, দাঁড়াও গুনি, হ্যাঁ এরকম করে, এই প্রশ্ন আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু 50 মানে যেমন না, আপনি ধরুন যখন স্বরবর্ণ যখন গণনা করবেন তখন লিখে তো নিশ্চয়ই বাদ দেবেন।
হ্যাঁ নিশ্চয়ই তাহলে তখন 11টা ধরবে না। নিশ্চয়ই। আর ব্যঞ্জন বর্ণ কি 40টা ধরবে না? 39 থেকে 40 এর মধ্যে ভ্যারি হওয়ার সমস্যাটা হয়ে যায় দুটো ব আর খণ্ডত্ব। খণ্ডত্ব আর দুটো ব, হ্যাঁ ঠিক তাই। এটা হ্যাঁ ওই জন্যই বললাম যে শর্ট করে তবে দুটো জানি না, দুটো ব নিয়ে আমার সঙ্গে একবার খুব তর্কাতর্কি হয়েছিল একজনের সঙ্গে, তার নাম বললেই চিনে ফেলবেন বলে নামটা বলছি না, কিন্তু আমার মনে হয় দুটো বকে আলাদা বর্ণ বলার কোনো মানে হয় না। মানে একই বর্ণ দুভাবে উচ্চারিত হয়। ইংরেজি যেমন গেট আর জেম বলতে গেলে জিটা দু রকম ভাবে উচ্চারিত হচ্ছে, তার জন্য তো কেউ ওটাকে দুটো বর্ণ বলে না। কাজেই সেটা একই বর্ণের দু রকম কাজ আছে লেখার মধ্যে, এইভাবে ধরাই বোধহয় ভালো। অসমীয়ায় যদিও বা একটা অসমীয়ায় আছে, অসমীয়া আছে, গুয়াহাটি বাংলার ক্ষেত্রে এটা করা মুশকিল। তবে ওটাকে সুনীতিবাবু ওটাকে চালু করার পক্ষে ছিলেন। উনি বলেছিলেন ওতে আকার দিয়ে লেখো, যাওয়া লিখতে গেলে। সুনীতিবাবু সে একটা চমৎকার উক্তি আছে মনীন্দ্র কুমার ঘোষের বইয়ের শুরুতেই আছে। সুনীতি কুমার বলেছিলেন যে আমার জীবনে দুটো স্বাদ আছে, মৃত্যুর আগে আমার ছাত্রদের মানে মহিলা ছাত্রদের সঙ্গে তুমি তুমি করে কথা বলবো, আর যাওয়া লিখতে গেলে বর্গীয় জয় আকার, ওতে আকার লিখবো। তো আমি ওইটা উদ্ধৃত করে কোনো একটা জায়গায় লিখেছিলাম ওনার প্রথম স্বাদটি হয়তো পূর্ণ হয়েছিল, দ্বিতীয় স্বাদটি হয়নি। আমার একটা জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে বৈদিক ভাষা সংস্কার করে সংস্কৃত, বৈদিক ভাষা সংস্কার করে সংস্কৃত, তো এই বৈদিক ভাষার কোন নমুনা কি আমরা পাই? বা বৈদিক ভাষা ঋগ্বেদের, মানে তার সঙ্গে সংস্কৃতের মার্ক ডিফারেন্স রয়েছে? এটার সম্বন্ধে বলার যে জন্য যে জ্ঞান লাগে সেটা আমার নেই, তবে লোকে বলে যে আছে। আমার সেটাই একটু সুনন্দবাবু হয়তো কিছু বলতে পারবেন, আপনি বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। অ্যাকসেন্টের মধ্যে স্বরলক্ষণে অ্যাকসেন্টে তো আছেই, ছন্দের উচ্চারণের আছে অনেকগুলো জায়গায়, আবার ব্যাকরণের মধ্যেও আছে অনেকগুলো। ব্যাকরণের মধ্যে আছে, কারণ বৈদিক ভাষার ব্যাকরণ তো ম্যাকডোয়েলের ব্যাকরণ সে আমি পড়েছি, অনেক জায়গায় বেশ আলাদা আলাদা। তবে হ্যাঁ এটা না, আমি ওই ব্যাকরণের দিকে যাচ্ছি না, মানে ব্যাকরণের যে টেকনিক্যালিটিস ওই দিকে না গিয়েই আমি সাধারণভাবে জানার জন্য বলছি যে অনেকগুলো আছে। যেমন আপনাকে বলি যে এই যে যেমন উনি ওই যে সন্ধির উদাহরণগুলো দেখালেন, সন্ধির নিয়মগুলো সংস্কৃতর ক্ষেত্রে যতটা রিজিড বৈদিকে কিন্তু ছিল না। বৈদিকে অনেক ক্ষেত্রে দেখা যায় ওই আমরা যে সংস্কৃত সন্ধির যে নিয়মটা ওখানে মিলছে না, মানে ওখানে অনেক জায়গায় সন্ধি কিন্তু সন্ধি হয়নি। অর্থাৎ ধরুন এটা একটা। 2 নম্বর হচ্ছে যে বৈদিকের ক্ষেত্রে যতটা আপনার এই যে স্বরের প্রেক্ষাপট যেটাকে অ্যাকসেন্ট বলি, অ্যাকসেন্টের ক্ষেত্রে যতটা আপনার ধরুন পিচ এবং পিচ ভ্যারিয়েশনের যতটাই মানে আমরা উদাত্ত অনুদাত্ত শরিত এই যে ভেদগুলো বেদিকের ক্ষেত্রে যতটা প্রগাঢ়, পরবর্তীকালে দেখা যাচ্ছে সংস্কৃত অনেক ক্ষেত্রে সেগুলো অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে। মানে কোথাও কোনোটা রিজিড কোনোটা ফ্লেক্সিবল, আবার উল্টে হয়ে গেছে ব্যাপারটা, হয়েছে অনেক জায়গায়। আপনি স্বর লেখার ক্ষেত্রে শয়ে বয় যেভাবে লিখেছেন আর ধ্বনির ক্ষেত্রে ধয়ে বয়টা অন্যভাবে লেখা, সেটার কি কোনো ফন্টের জন্য? ও আচ্ছা, ওটা ফন্টের কারণে। ও মানে অন্যভাবে কি ধয়ে দুটোতেই তো তলায় ব আছে। আচ্ছা আচ্ছা, ওটা ফন্টের কারণে না, দুটোতেই তো তলায় ব আছে। আমি বরং একভাবে লিখেছি, অনেকে অন্যভাবে লিখেছে, ধয়ের পাশে বটা লিখে। এটা আমার পছন্দ না। ব ফল আমার মনে হয় তলায় লেখা উচিত। হ্যাঁ, এটা আমার নিজের ফল। হ্যাঁ, কিন্তু ওই দেখা যাক এই যে ধ্বনি, এখানে স্বর আর এখানে ধ্বনি, তাই তো? দুটোতেই তলায় ব। মানে হ্যাঁ, ওই পাশে দিয়ে যদি বর্গীয় ব হয় তাহলে পাশে লেখার একটা মানে বুঝি। যেমন যদি কেউ জব্বর লিখতে চায় তাহলে পাশে ব লিখুক, কিন্তু কেউ যদি উদ্বেগ মানে উদ্বেগ না বিদ্বেষ যদি লিখতে চায় তাহলে পাশে ব লেখা না। আমাদের তো খুব লিনিয়ার নয়, ইংরেজির মতো অতটা নয়, তো নয়, আপ ডাউন তো আছে, তো তলার দিকেটাই বেটার। হ্যাঁ সেটাই আমার মনে হয়। তলার দিকে থাকলে ব পড়া তলার দিকে থাকাই ভালো। স্যার, খুব ভালো লাগলো আপনার বক্তৃতা। বিশেষত আমিও সাঁওতালি ভাষা নিয়ে পড়াই।
তো সাঁওতালি ভাষার যে অক্ষরগুলো আছে সেগুলো অনেকটা আলাদা, হ্যাঁ, এবং এখানের সঙ্গে আমি অনেক কিছু যোগাযোগ করার একটা চেষ্টা করছিলাম। আপনি যেটা বললেন যে এর যে ব্যবহার সেটা বাংলা ভাষাতে খুব কম, কিন্তু দিয়ে সাঁওতালিতে প্রায় 80% ব্যবহার এর আছে, মানে প্রচুর শব্দ আছে দিয়ে, পুরোপুরি দিয়ে নয়, এটা একটা। আর দ্বিতীয় বললেন, যেটা শেষে বললেন যে ওয়ে আকার দিয়ে যাওয়া, ওতে আকার দেওয়া, সাঁওতালিতে একটা লেখা আছে আও, যেটা অনেকটা ও এটা ব্যবহার হয় অক্ষর হিসেবে, সেখানে আমরা ওতে আকার দিই, সেটা সাঁওতালির যে অ্যালফাবেট আছে সেটাতে হয়, স্বীকৃত এটা। হ্যাঁ, সেটা সেইভাবে আমরা সেটা ব্যবহার করি। আর শেষে আপনার কাছে একটা প্রশ্ন আছে, বাংলা ভাষা যারা আমাদের মাতৃভাষা নয়, আমরা যখন ভাষাটা শিখি অনেক কিছু মুখস্থ করতে হয়, সেই জন্য পড়াশোনার ক্ষেত্রেও প্রচুর সমস্যা হয়। একটা এক্সাম্পল বলছি, আনন্দবাজার পত্রিকা, এটা সবাই আমরা এভাবেই পড়বো যে এটা আনন্দবাজার পত্রিকা, কিন্তু যারা আমরা নতুন ভাষা শিখছি সেটা আমরা আনন্দবাজারও পত্রিকা এভাবেও পড়তে পারি, বাজারও বা বাজার, এইটা আমরা কি করে বুঝবো? এখানে কি কোনো রুল আছে যে এটা বাজার বা এটা বাজারও? হ্যাঁ, মানে বাংলা পুরোপুরি, বাংলা লেখাটা পুরোপুরি ধ্বনি অনুসারী লেখা নয়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এ নিয়েই অনেক সমস্যা। কিন্তু আপনি যে একটা উল্লেখ করলেন সেই জায়গায় হয়তো অত কিছু ঝামেলা নেই। বাংলায় শব্দের শেষে যদি মানে আকারিকার কিছু না দেখা যায়, অর্থাৎ প্রচ্ছন্ন একটা অকার আছে যদি ধরে নেন, সেটা দুরকম উচ্চারণ হতে পারে। একটা হচ্ছে হসন্ত উচ্চারণ, একটা হচ্ছে ও উচ্চারণ। বাংলায় শব্দের শেষে কখনো অ উচ্চারণ হয় না। বাংলার সঙ্গে উড়িয়ার এটা হচ্ছে একটা বড় তফাৎ। উড়িয়াতে শেষকালে অ উচ্চারণ হয়, বাংলায় কখনো হয় না। আচ্ছা, কাজেই তাহলে আপনাকে জানতে হবে যে কোথায় হসন্ত উচ্চারণ হয় আর কোথায় ও উচ্চারণ হয়। এটা একেবারে পুরোপুরি নিয়ম করা যায় না, কিন্তু কতগুলো নিয়ম অন্তত বলা যায় যে শেষকালে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে ও হবে, যেমন অনন্ত, তাই তো? আর যদি শেষকালে শুধু একটা ব্যঞ্জন থাকে তাহলে মোটামুটি ভাবে ধরে নিতে পারেন যে সেটা হসন্ত উচ্চারণ, যদিও এরও ব্যতিক্রম আছে, যেমন যদি বলি গত বা শত বা নিয়ত, হ্যাঁ, এরকম কিছু ব্যতিক্রম আছে। কিন্তু ওই আপনাকে যদি বেট ফেলতে হয় তাহলে আপনি বেট ফেলবেন যে ওটা হসন্ত, হ্যাঁ, তারপরে যখন কয়েকবার বেটে হারবেন, বাজিতে হারবেন, তখন ওই করতে করতে শিখে যাবেন। ইন্টারেস্টিং, খুব ভালো। এই যে এখানে প্রথমের যে লাইনটা, সব ভারতীয়, ও আবার ভাষায়, ওখানে কিন্তু অল্প ভাষায় কিন্তু ভারতীয় ও চলে আসছে, মানে এই ব্যাপারটা, এইটা আর একটা ইয়ে ব্যাপার, সেটা মুশকিলের ব্যাপার, সেটা হচ্ছে যে এই ভারতীয়তে যে অন্তস্তীয় সেটা সত্যি সংস্কৃতের অন্তস্তীয়, আর ভাষায়তে যে অন্তস্তীয়টা দেখছেন সেটা কিন্তু সংস্কৃতর নয়। হ্যাঁ, সেটা আমাদের শেষ মানে শব্দের সঙ্গে যদি এ বিভক্তি যোগ হয়, এই বিভক্তি যোগ হলে যদি শেষকালটায় যদি মানে ব্যঞ্জন বর্ণ থাকে সেটা জুড়ে যায়, যেমন যদি ঘর ঘরে, ঘর ঘরে, কিন্তু রাস্তা রাস্তায়, এখানেও কিন্তু এ যোগ হলো, কিন্তু তখন আমরা সেটাকে অন্তস্তীয় দিয়ে লিখি। এখন এইটা আমাদের লেখার মধ্যে একটু গন্ডগোল থেকে গেছে, ওটা যদি আমরা এ দিয়ে লিখতাম তাহলে হয়তো এই ঝামেলাটা হতো না। কিন্তু ওই যেটা বললাম, বাংলা লেখা সম্বন্ধে আমি খুব গর্বিত নই, নানান ব্যাপারে খুবই গর্বিত বাঙালি, কিন্তু এই ব্যাপারে নই। আচ্ছা, নানা ভাষার নানা স্বর নিয়ে আলোচনা আজকে এখান থেকে আবার নতুন করে শুরু হলো। প্রথাগত অনুষ্ঠান এখানেই শেষ। আমরা বাইরে চায়ের সঙ্গে এই আলোচনা আবার জারি রাখি। ধন্যবাদ সকলকে আবারও।